नमस्कार वेलकम बैक टू सीबीसी टॉपर और कॉम्पिटिटिव बायोलॉजी कमांडो। আজকের এই ক্লাসে আমরা এবিটিএ টেস্ট পেপারের 79 অর্থাৎ 79 পেজ নিয়ে আলোচনা করব এবং এই আলোচনায় বিভাগ ক, খ এবং গ প্রতিটি প্রশ্ন খুব গুরুত্বপূর্ণভাবে আলোচনা হবে, পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ হবে। তো যারা যারা এই ভিডিওটা দেখছো অবশ্যই যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দাও এবং চ্যানেলে যদি একদম নতুন হও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। তো শুরু করছি আজকের ক্লাস। তো দেখো আমরা 2025 যে টেস্ট পেপার নিচ্ছি এবিটিএ, সেই এবিটিএ টেস্ট পেপারের যে 79 নম্বর পেজের প্রথম প্রশ্ন সেটি হচ্ছে বিভাগ ক এর নিচের সঠিক জোটটি নির্বাচন করো। ক আছে গুরু মস্তিষ্ক দেহের ভারসাম্য রক্ষা করে, বি আছে হাইপোথ্যালামাস বুদ্ধি ও আবেগ নিয়ন্ত্রণ করে, সি আছে লঘু মস্তিষ্ক দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে, ডি আছে সুষুম্না শীর্ষক হৃদস্পন্দন ও খাদ্য গলাধকরণ নিয়ন্ত্রণ করে। তো দেখো গুরু মস্তিষ্ক দেহের ভারসাম্য রক্ষা করে না, তার কারণ লঘু মস্তিষ্ক দেহের ভারসাম্য রক্ষা করে। বি আছে হাইপোথ্যালামাস বুদ্ধি ও আবেগ নিয়ন্ত্রণ করে, এটা তো হাইপোথ্যালামাস করে না, এটা করে গুরু মস্তিষ্ক। অন্যদিকে আছে লঘু মস্তিষ্ক দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে, এটা করে হাইপোথ্যালামাস। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, যেখানে দেখো বলেছে সুষুম্না শীর্ষক হৃদস্পন্দন ও খাদ্য গলাধকরণ নিয়ন্ত্রণ করে। এটা হচ্ছে একদম কারেক্ট। 1.2 এর প্রশ্ন, নিচের কোনটি এডিএইচ হরমোনের কাজ? অপশন এ উপধমনীকে সংকুচিত করে রক্তচাপ বাড়ায়, অপশন বি পরিণত বয়সে শুক্রাণু ও ডিম্বাণু উৎপাদনে সাহায্য করে, অপশন সি যকৃত পেশিকোষে গ্লুকোজকে গ্লাইকোজেনে রূপান্তরিত করে সঞ্চিত রাখে, অপশন ডি স্নায়ুতন্ত্রের বিকাশ ঘটায় ও স্বাভাবিক ক্রিয়া বজায় রাখে। তো সঠিক উত্তর কি একদম তোমরা বুঝতেই পারছো, সেটি হচ্ছে অপশন এ। এডিএইচ হরমোন যেটা করে সেটা হচ্ছে উপধমনীকে সংকুচিত করে রক্তচাপ বাড়ায়। বাকি বি যেটা আছে পরিণত বয়সে শুক্রাণু ডিম্বাণু উৎপাদনে সাহায্য করে, তো না। যকৃত পেশিকোষে গ্লুকোজকে গ্লাইকোজেনে, এটাও হবে না। স্নায়ুতন্ত্রের বিকাশ ঘটায়, এটাও হবে না। সেই জন্য অপশন এ ইজ কারেক্ট। নেক্সট 3 নাম্বার প্রশ্ন, নিচের কোনটি অ্যাক্সনের গঠন সংক্রান্ত বৈশিষ্ট্য নয়? কি অপশন এ রয়েছে দেখে নিই। অপশন এ রয়েছে র্যানভিয়ারের পর্ব, অপশন বি রয়েছে মাইলিন সিদ, অপশন সি রয়েছে নিজাল দানা, অপশন ডি রয়েছে সোয়ান কোষ। তো অবশ্যই কোনটি অ্যাক্সনের বৈশিষ্ট্য নয়? অ্যাক্সনের বৈশিষ্ট্য যেটা নয় সেটা হচ্ছে অপশন সি নিজাল দানা, কারণ নিজাল দানা অ্যাক্সনে থাকে না, বাকি সবকটাই কিন্তু আমরা অ্যাক্সনে দেখতে পাই। নেক্সট 1.4 এর প্রশ্ন, অ্যামাইটোসিস কোষ বিভাজনের সঠিক বৈশিষ্ট্যটি শনাক্ত করো। অপশন এ যৌন জননকারী জীবের জনন মাতৃকোষে ঘটে, অপশন বি এটি পরোক্ষ বিভাজন বলা হয়, অপশন সি ক্রোমোজোম ও বেমতন্তু গঠিত হয়, অপশন ডি ক্রোমোজোম ও বেমতন্তু গঠিত হয় না। তো দেখো অপশন এ বলেছে যৌন জননকারী জীবের জনন মাতৃকোষে ঘটে, জনন মাতৃকোষ মানে সেখানে মিওসিস ঘটে, হবে না। এটিকে পরোক্ষ বিভাজন বলা হয়। পরোক্ষ বিভাজন কোন ধরনের কোষ বিভাজনকে বলা হয়? অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও যে পরোক্ষ কোষ বিভাজন কোন কোষ বিভাজনকে বলা হয়। সি আছে ক্রোমোজোম ও বেমতন্তু গঠিত হয় না, এখানে হয় না, অপশন ডি ইজ কারেক্ট, ক্রোমোজোম ও বেমতন্তু গঠিত হয় না, সেই জন্য এটি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট দেখো 1.5 এ ক স্তম্ভ এবং এ স্তম্ভ এবং বি স্তম্ভ রয়েছে এবং এখানে তোমাকে মেলাতে হবে। এতে কি আছে? সিএসএফ, এর সাথে কোনটি যাবে? সিএসএফ এর সাথে যাবে কোনটি মেনিনজেস আছে এবং নিউরোগ্লিয়া আছে। এদিকে আছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে যান্ত্রিক আঘাত থেকে রক্ষা করে, মায়োলিন আবরণী গঠনে সাহায্য করে এবং অভিঘাত শোষক রূপে কাজ করে। তাহলে দেখো সিএসএফ হচ্ছে অভিঘাত শোষক রূপে কাজ করে, তাহলে এটা হবে। বি আছে মেনিনজেস, মেনিনজেস হচ্ছে আবরণী, তাহলে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে রক্ষা করে। আর নিউরোগ্লিয়া সেটা হচ্ছে মায়োলিন আবরণী গঠনে সাহায্য করে। তাহলে দেখো এ তে গেল এ এর সাথে 3, বি এর সাথে 1, সি এর সাথে 2, তাহলে এটা হচ্ছে অপশন বি ইজ কারেক্ট। নেক্সট প্রশ্নে আসি, বুঝতে পারছো তো? নেক্সট প্রশ্ন বলেছে 1.6 এর প্রশ্ন যে সঠিক জোটটি নির্বাচন করো এবং লেখো। অপশন এ আছে বহুবিভাজন হাইড্রা, অপশন বি আছে খন্ডিভবন স্পাইরোগাইরা, অপশন সি আছে পুনরুৎপাদন ফার্ন, অপশন ডি আছে কোরোকোদ্গম প্ল্যানেরিয়া। তো দেখো ভালো করে লক্ষ্য করো যে সঠিক জোটটি নির্বাচন করতে বলেছে, তো সঠিক জোটটি যদি আমরা নির্বাচন করি কোনটা হচ্ছে? অপশন বি ইজ কারেক্ট, হচ্ছে যে খন্ডিভবন ঘটে স্পাইরোগাইরার দিয়ে। 1.7 এর গিনিপিগের ক্ষেত্রে দ্বিসংকর জননে F2 জন্যতে উৎপন্ন ক্যাপিটাল বি স্মল বি
ক্যাপিটাল আর স্মল আর এবং ক্যাপিটাল বি ক্যাপিটাল আর জিনোটাইপ দুটির উৎপন্ন গ্যামেটের সংখ্যার অনুপাত কি হবে? তো দেখো ক্যাপিটাল বি, এই যে ক্যাপিটাল বি আছে, এই ক্যাপিটাল বি ক্যাপিটাল আর স্মল আর থেকে যে গ্যামেটগুলো হবে কি হবে, একটা ক্যাপিটাল বি ক্যাপিটাল আর হবে, একটা হবে ক্যাপিটাল বি স্মল আর হবে, আর কি হবে, আর হবে স্মল বি ক্যাপিটাল আর এবং স্মল বি স্মল আর, মানে চারটে হবে। আর ক্যাপিটাল বি এবং ক্যাপিটাল বি ক্যাপিটাল আর এখান থেকে জাস্ট এক রকমের গ্যামেট পাবো, সেটা হচ্ছে ক্যাপিটাল বি, সেটা হচ্ছে ক্যাপিটাল বি ক্যাপিটাল আর। সেই জন্য সঠিক উত্তর হচ্ছে অপশন এ 4:1। নেক্সট 1.8 দেখো 1.8 এর প্রশ্নটা কি রয়েছে, এই যে এখানে প্রশ্নটা রয়েছে যে ডিম্বাণুর মানুষের ক্ষেত্রে সঠিক জোটটি নির্বাচন করো। মানুষের ক্ষেত্রে, এটা হচ্ছে 1.8, মানুষের ক্ষেত্রে সঠিক জোটটি নির্বাচন করো। অপশন এ ডিম্বাণুর স্বাভাবিক ক্রোমোজোম বিন্যাস 22a+XX, ডিম্বাণুর স্বাভাবিক ক্রোমোজোম বিন্যাস 22a+Y, ডিম্বাণুর স্বাভাবিক ক্রোমোজোম বিন্যাস 22a+X, আর একটা আছে ডিম্বাণুর স্বাভাবিক ক্রোমোজোম বিন্যাস 22a+XY। তো দেখো ডিম্বাণুর স্বাভাবিক ক্রোমোজোম বিন্যাস হচ্ছে অপশন সি ইজ কারেক্ট, কারণ এটা হচ্ছে 22a+X, 22a+XX হবে না, কারণ গ্যামেট সর্বদা হয় হ্যাপ্লয়েড। নেক্সট প্রশ্নে আসি, যে বলেছে যে হিমোফিলিক পুত্র এবং স্বাভাবিক কন্যা রয়েছে এমন পিতামাতার সম্ভাব্য জিনোটাইপ কি হতে পারে? আমি নিজেকে একটু ছোট করে দিই। দেখো বলেছে হিমোফিলিক পুত্র এবং স্বাভাবিক কন্যা, হিমোফিলিক পুত্র এবং স্বাভাবিক কন্যা রয়েছে এমন পিতামাতার সম্ভাব্য জিনোটাইপ কি হতে পারে তা নিচের গুলো থেকে নির্ধারণ করো। তো এখানে এই চিহ্নগুলো দেখে ঘাবড়াবে না, এখানে যেটা চিহ্ন রয়েছে, ধরো এইচ দিয়ে একটা দাগ দিয়ে দেখো এরকম একটা তীর চিহ্নর অর্ধেক রয়েছে, তো তীর চিহ্নর অর্ধেক মানে এই চিহ্নটা মানে ওয়াই ক্রোমোজোমকে বোঝায়। এবং এখানে যে দাগ দেখতে পাচ্ছ, এই দুটো দাগ মানে দুটো এক্স ক্রোমোজোম আছে, একটা দাগ মানে হচ্ছে একটা এক্স ক্রোমোজোম আছে। তাহলে এখানে অপশন এ তুমি ভাবো যে হিমোফিলিক পুত্র এবং স্বাভাবিক কন্যা, তার মানে পিতামাতার জিনোটাইপ কিরকম হবে? তার মানে পিতা অবশ্যই স্বাভাবিক, যদি পিতা হিমোফিলিক হতো তাহলে স্বাভাবিক কন্যা আসতো না। হিমোফিলিক পুত্র হচ্ছে তার মানে মাতা অবশ্যই হিমোফিলিয়ার বাহক, অর্থাৎ মাতা বাহক এবং পিতা হচ্ছে স্বাভাবিক। আমরা জিনোটাইপ দেখি, তো এখানে যদি জিনোটাইপটা দেখি কি বোঝা যাচ্ছে, এখানে ক্যাপিটাল এইচ দিয়ে দুটো দাগ আছে দিয়ে স্মল এইচ, মানে ক্যাপিটাল এইচ এবং দুটো দাগ মানে দুটো এক্স ক্রোমোজোম, তাহলে দুটো এক্স ক্রোমোজোমে একটা এক্স ক্রোমোজোমে ক্যাপিটাল এইচ আছে, একটা এক্স ক্রোমোজোমে স্মল এইচ আছে, অর্থাৎ এখানে মাতা বাহক। আর পিতার দেখো এখানে আছে স্মল এইচ আর এখানে একটা দাগ মানে ওয়াই ক্রোমোজোম, মানে এক্স এর মাথায় স্মল এইচ আর ওয়াই, তার মানে সেটা হচ্ছে পিতা হিমোফিলিক। পিতা তো হিমোফিলিক হবে না এক্ষেত্রে, এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন ডি, যেখানে দেখো মাতা হচ্ছে বাহক এবং পিতা হচ্ছে একদম স্বাভাবিক। দেখো মাতা বাহক কেন না, একটাতে দেখো প্রকার জিন আছে ক্যাপিটাল এইচ, একটাতে দেখো প্রচ্ছন্ন জিন আছে স্মল এইচ, আর এখানে দেখো পিতা পুরো স্বাভাবিক কারণ এক্স এর মাথায় ক্যাপিটাল এইচ আছে, সেই জন্য। নেক্সট 1.10 এর প্রশ্ন, আমাদের দেশে পার্থেনিয়াম একটি বহিরাগত প্রজাতি, এটি যেখানে জন্মায় সেখানে অনেক দেশীয় প্রজাতির উদ্ভিদ জন্মাতে পারে না, এটি ডারউইন তত্ত্বের একটি প্রতিপাদ্যকে প্রতিষ্ঠিত করে, প্রতিপাদ্যটি শনাক্ত করো। তো দেখো ব্যাপারটিকে, আমাদের দেশে পার্থেনিয়াম বহিরাগত প্রজাতি, তাহলে বাইরে থেকে এসছে কি করছে, দিয়ে দেশীয় প্রজাতির সাথে লড়াই করছে, তাহলে দুটো ভিন্ন প্রজাতি, তাহলে ভিন্ন প্রজাতির মধ্যে হলে সেটাকে বলা হয় আন্তঃপ্রজাতির সংগ্রাম। অপশন বি ইজ কারেক্ট। নেক্সট প্রশ্ন আসি, নেক্সট প্রশ্ন কি 11 নম্বর প্রশ্ন, সরি, সমসমস্ত অঙ্গের বৈশিষ্ট্য শনাক্ত করো। সমসমস্ত অঙ্গ কাকে বলে? সমসমস্ত অঙ্গ তাকেই বলে না যারা উৎপত্তিগতভাবে এক কিন্তু ভিন্ন ভিন্ন পরিবেশে অভিযোজিত হওয়ার জন্য তাদের কাজ ভিন্ন ভিন্ন। তাহলে অপশন এ গঠনগতভাবে ভিন্ন ভিন্ন কিন্তু উৎপত্তি আর কার্যগতভাবে অভিন্ন, এটা তো ভুল, কারণ গঠনগতভাবে ভিন্ন কিন্তু উৎপত্তি অভিন্ন, এটা কি করে হয়? অপশন বি উৎপত্তি ও কার্যগতভাবে ভিন্ন হলেও গঠনগতভাবে অভিন্ন, অপশন সি গঠনগত ও কার্যগতভাবে অভিন্ন হলেও উৎপত্তিগত ভিন্ন, অপশন ডি উৎপত্তি ও গঠনগতভাবে অভিন্ন হলেও কার্যগতভাবে ভিন্ন। দিস ওয়ান অপশন ডি ইজ কারেক্ট, যে উৎপত্তি ও গঠনগতভাবে অভিন্ন মানে একই হলেও কার্যগতভাবে ভিন্ন। 1.12 প্রশ্ন, নিচের কোন প্রয়োজনের জন্য মৌমাছি ওয়াগল নৃত্য করে তা স্থির করো। অপশন এ প্রজনন সঙ্গী খোঁজে, অপশন বি নতুন মৌচাকের স্থান নির্ধারণ করে, অপশন সি অন্যান্য শ্রমিক মৌমাছিদের মৌচাক থেকে খাদ্যের উৎসের অভিমুখ ও দূরত্ব জানানো, সম্ভাব্য শত্রুর আক্রমণ এড়ানো। তো অবশ্যই এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে অপশন সি
অন্যান্য শ্রমিক মৌমাছিদের মৌচাক থেকে খাদ্যের উৎসের অভিমুখ ও দূরত্ব জানানো। তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করো যে দূরত্ব কত হলে, মৌচাক থেকে খাদ্যের উৎসের দূরত্ব কত হলে তখন তারা ওয়াগল ডান্স করে। নেক্সট প্রশ্ন, সে 1.13 প্রশ্ন, নিচের কোনটি বায়োস্ফিয়ার রিজার্ভ সম্পর্কিত সঠিক তথ্য তা শনাক্ত করো। বায়োস্ফিয়ার রিজার্ভ, অপশন এ বাস্তুতন্ত্র সংরক্ষণের সঙ্গে স্থানীয় মানুষ ও অন্যান্য জীব সম্প্রদায় সংরক্ষণ করা হয়। অপশন বি জাতীয় উদ্যান ও অভয়ারণ্যের বায়োস্ফিয়ার রিজার্ভ। দেখো অপশন এ আছে বাস্তুতন্ত্রের সংরক্ষণের সঙ্গে স্থানীয় মানুষ ও অন্যান্য জীব সম্প্রদায়ের সংরক্ষণ করা। অপশন বি আছে জাতীয় উদ্যান ও অভয়ারণ্য বায়োস্ফিয়ার রিজার্ভের অন্তর্ভুক্ত নয়। অপশন সি আছে বাস্তুতন্ত্র সংরক্ষণে স্থানীয় মানুষের উপস্থিতি ও অংশগ্রহণে অনুমোদিত নয়। অপশন ডি এটির আকার সাধারণত একটি অভয়ারণ্যের থেকে ছোট হয়। তো অপশন ডি তো হবে না, অপশন সিও হবে না। অপশন বি বলেছে জাতীয় উদ্যান ও অভয়ারণ্য বায়োস্ফিয়ার রিজার্ভের অন্তর্ভুক্ত নয় না, এখানে বলেছে এটাও হবে না। বাস্তুতন্ত্র সংরক্ষণের সঙ্গে স্থানীয় মানুষ অন্যান্য জীব, দিস ওয়ান অপশন এ ইজ কারেক্ট। এবং আমরা জানি তোমার যেটা বায়োস্ফিয়ার রিজার্ভে আমরা তিনটে জোন পাই, একটা হচ্ছে কোর, একটা হচ্ছে বাফার, একটা হচ্ছে ট্রানজিশন। তো কোর অঞ্চলে আমরা দেখি যে সেখানে কেউ প্রবেশ করতে পারে না, বাফারে সেখানে প্রবেশ করা যায় অনুমতি নিয়ে, এবং ট্রানজিশনে কিন্তু স্থানীয় মানুষ বসবাস করতে পারে। নেক্সট প্রশ্নে চলে আসি, 1.14 প্রশ্ন, নিচের কোন জোটটি সঠিক নয় তা স্থির করো। সঠিক নয় কোনটা, ঠিক আছে? অপশন এ আছে চোরা শিকার, গরিলার বিপন্নতা বৃদ্ধি। অপশন বি বহিরাগত প্রজাতি ল্যান্টানা ও তেলাপিয়া। অপশন সি আছে হটস্পট নির্ধারণ, স্থানীয় প্রজাতি ও বিপন্ন প্রজাতির সংখ্যা, গ্রিন হাউস ইউট্রোফিকেশন। তাহলে সঠিক উত্তর হবে কি অপশন ডি, গ্রিন হাউস ইউট্রোফিকেশন। কারণ গ্রিন হাউসের সাথে ইউট্রোফিকেশন কি সম্পর্কিত? ইউট্রোফিকেশনের সাথে তো জল দূষণ সম্পর্কিত। 1.15 প্রশ্ন, বায়ুতে পরাগ রেণু, ছত্রাকের রেণু ও ধূলিকণার পরিমাণ হঠাৎ বেড়ে গেলে নিচের কোন সমস্যার হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায় তা স্থির করো। দেখো কি বলছে, যে যদি ধূলিকণার পরিমাণ হঠাৎ বেড়ে যায় তাহলে কি হবে না, অপশন এ যক্ষা, অপশন বি অ্যাজমা, অপশন সি ম্যালেরিয়া, অপশন ডি ডেঙ্গু। তো অবশ্যই অপশন বি ইজ কারেক্ট, অ্যাজমা অর্থাৎ হাঁপানি হতে পারে। তো আমরা এই করে 15টা এমসিকিউ শেষ করলাম। তোমরা কটা 15টা এমসিকিউর মধ্যে কয়টা এমসিকিউ ঠিক করলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। নেক্সট এবার আমরা বিভাগ খতে আসি, যেখানে 21টা প্রশ্নের উত্তর তোমাকে দিতে হবে। 2.1 রয়েছে আচার্য জগদীশচন্দ্র বসু লজ্জাবতী এবং বনচারাল উদ্ভিদে বৈদ্যুতিক উদ্দীপনা পাঠিয়ে উদ্ভিদের ড্যাশ ধর্মটি প্রমাণ করেন। তো অবশ্যই এখানে হবে উত্তেজিতা বা সংবেদনশীলতা, উত্তেজিতা বা সংবেদনশীলতা। 2.2 বলছে ড্যাশ অণুর ঘন কুণ্ডলীকৃত গঠনই হলো ক্রোমোজোম। তো অবশ্যই 2.2 এ ড্যাশে হবে ডিএনএ অণুর। 2.3 বলছে বীজের কুঞ্চিত আকার একটি ড্যাশ বৈশিষ্ট্য, অবশ্যই প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। 2.4 আধুনিক ঘোড়ার খুঁড় হলো তাদের পূর্বপুরুষের ড্যাশ নং আঙুলের রূপান্তর। তো অবশ্যই 3 নাম্বার আঙুলের রূপান্তর। 2.5 বায়ু দূষণের সঙ্গে সংশ্লিষ্ট ব্যাধি হলো ড্যাশ। তো অবশ্যই এটা তোমরা অ্যাজমা বা হাঁপানি করতে পারো, ব্রঙ্কাইটিস করতে পারো। 2.6 প্রশ্ন, নমুনা বীজকে -196 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় তরল নাইট্রোজেনের মধ্যে রেখে এক্সিটো সংরক্ষণকে ড্যাশ বলে। তো অবশ্যই এটি সঠিক উত্তর হবে ক্রায়ো সংরক্ষণ। নেক্সট সত্য মিথ্যাতে চলে আসো। সত্য মিথ্যা দেখো কি বলছে, 2.7 বহুমূত্র রোগে আক্রান্ত ব্যক্তির অত্যাধিক পরিমাণ লঘুমূত্র নির্গত হয়। বহুমূত্র রোগ মানে লঘুমূত্র, অবশ্যই সঠিক। 2.8 প্রতিটি নিউক্লিওসাইডে নাইট্রোজেন যুক্ত ক্ষারক ও ফসফরিক অ্যাসিড থাকে। দেখো নিউক্লিওসাইড মানে কি, নিউক্লিওসাইড মানে সেখানে আমরা ফসফরিক অ্যাসিড দেখতে পাবো না, আমরা নিউক্লিওটাইডে ফসফরিক অ্যাসিড পাই। নিউক্লিওসাইডে শুধুমাত্র নাইট্রোজেন বেস এবং ডিঅক্সি রাইবোজ শর্করা বা রাইবোজ শর্করা থাকে, সেজন্য এটি ভুল হয়ে গেল। 2.9 মানুষের ক্ষেত্রে মহিলারা সর্বদাই হোমোগ্যামেটিক। তো মহিলারা অবশ্যই XX হয়, সেজন্য হোমোগ্যামেটিক, ঠিক কথা। 2.10 বাষ্পমোচন হার হ্রাস করার জন্য ক্যাকটাসের পাতা কাটায় রূপান্তরিত হয়েছে, এটা একদমই ঠিক কথা, বাষ্পমোচনের হার হ্রাস করার জন্যই। 2.11 হচ্ছে নাইট্রাস অক্সাইড একটি গ্রিন হাউস গ্যাস। তো নাইট্রাস অক্সাইড অবশ্যই একটি গ্রিন হাউস গ্যাস। তো নেক্সট প্রশ্ন বলেছে 2.12 অ্যাসিটাইল কোলিন ও অ্যাড্রিনালিন হলো নিউরোট্রান্সমিটার। এটা তোমরা কমেন্ট করে জানাও যেটা সঠিক না ভুল, অবশ্যই জানাবে। অ্যাসিটাইল কোলিন ও অ্যাড্রিনালিন হলো নিউরোট্রান্সমিটার। ভালো করে প্রশ্নটা পড়বে এবং কমেন্ট সেকশনে জানাও এটা সত্য না মিথ্যা। 2.12 লিখে সত্য না মিথ্যা লিখবে। নেক্সট আসি স্তম্ভ মেলানোতে। তো দেখো এখানে যে স্তম্ভ মেলানো রয়েছে সেখানে দেখো এ স্তম্ভে রয়েছে প্রেসবায়োপিয়া, বৃদ্ধির কোষীয় বিভেদন দশা, কালো অমসৃণ রোমযুক্ত গিনিপিগের জিনোটাইপ,
ঘোড়ার বিবর্তন, জলাভূমি এবং ক্রোমোজোমকে মেমতন্তুর সঙ্গে যুক্ত করে। বি স্তম্ভে রয়েছে ক্যাপিটাল বি, স্মল বি, ক্যাপিটাল আর, স্মল আর। ভূগর্ভস্থ জলের পুনর্নবীকরণ, নিকট দৃষ্টি, ত্রুটিপূর্ণ কলা অঙ্গ তন্ত্র গঠন, সেন্ট্রোমিয়ার, পায়ের আঙুলের সংখ্যা হ্রাস, আর একটি হচ্ছে স্মল বি, স্মল আর। তো দেখো এখানে কি হবে, দেখো প্রেস বায়োপিয়া, প্রেস বায়োপিয়ার সাথে কে যাবে না, প্রেস বায়োপিয়া হচ্ছে আমরা জানি যে সেখানে তোমার দৃষ্টিটা কি হয়, ত্রুটিপূর্ণ হয়, সেই জন্য 1.13 চলে যাবে সি এর সাথে। বৃদ্ধির কোষীয় বিভেদন দশা, এটা হচ্ছে কলা অঙ্গ তন্ত্র গঠন, অপশন ডি। তারপরে দেখো কালো অমসৃণ রোমযুক্ত গিনিপিগের জিনোটাইপ, অমসৃণ রোমযুক্ত গিনিপিগের জিনোটাইপ কালো এবং অমসৃণ, তাহলে অবশ্যই এটা চলে যাবে এ তে। তারপরে দেখো ঘোড়ার বিবর্তন, এটা হচ্ছে পায়ের আঙুলের সংখ্যা হ্রাস। জলাভূমি, এটা চলে যাবে ভূগর্ভস্থ জলের পুনর্নবীকরণ। আর ক্রোমোজোমকে বেনতন্তুর সাথে যুক্ত হতে সাহায্য করে, এটা হয়ে যাবে সেন্ট্রোমিয়ার। তাহলে হয়ে গেল আমাদের ক্রস, অর্থাৎ আমরা এ স্তম্ভের সাথে বি স্তম্ভ মিলিয়ে ফেললাম। চলে আসি নেক্সট 2.19 প্রশ্ন, বি সদৃশ্য শব্দটি বেছে লেখো। অলফ্যাক্টরি স্নায়ু, ভেগাস স্নায়ু, অপটিক স্নায়ু, অডিটরি স্নায়ু। তো অবশ্যই এক্ষেত্রে বি সদৃশ্যটি হচ্ছে কি হবে, ভেগাস স্নায়ু, কারণ অলফ্যাক্টরি, অপটিক, অডিটরি এগুলো সব হচ্ছে তোমার সংজ্ঞাবহ স্নায়ু বা সেন্সরি নিউরন, অন্যদিকে বা সেন্সরি নার্ভ, অন্যদিকে ভেগাস হচ্ছে মিশ্র। নেক্সট হচ্ছে র্যানভিয়ারের পর্ব কি না, র্যানভিয়ারের পর্ব তোমাকে বলতে হবে যে নিউরনের অ্যাকশনে স্থানে স্থানে নিউরোলেমা পর্দা এবং মায়োলিন শীথ থাকে না, সেই জায়গাগুলোকে বা সেই স্থানগুলোকে বলা হয় র্যানভিয়ারের পর্ব, এবং এটার কাজ কি করে না, দ্রুত স্নায়ু স্পন্দন উদ্দীপনা পরিবহনে সাহায্য করে। নেক্সট, নিচের সম্পর্কযুক্ত একটি শব্দজোড় দেওয়া আছে, প্রথম জোটটির সম্পর্ক বুঝে দ্বিতীয় জোটটি শূন্যস্থানে বসাও। জোর কলম যদি আম হয় ড্যাশ জবা, তো অবশ্যই জবার ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে শাখা কলম। মেন্ডেল তার দ্বিসংকর জনন পরীক্ষা থেকে কোন সূত্রে উপনীত হয়েছিলেন, তো অবশ্যই দ্বিসংকর জনন বলেছে, তাহলে স্বাধীন বিন্যাস সঞ্চারণের সূত্র। 2.23 কেবলমাত্র হোমোজাইগাস অবস্থায় হিমোফিলিয়া রোগের প্রকাশ ঘটার কারণ কি না, বলতে হবে হিমোফিলিয়া যেহেতু একটি প্রচ্ছন্ন লিঙ্গ সংযোজিত বা সেক্স ক্রোমোজোম ঘটিত রোগ, সেই জন্য হিমোফিলিয়া হোমোজাইগাস অবস্থায় প্রকাশিত হয়, কারণ একমাত্র হোমোজাইগাস অবস্থাতেই, অর্থাৎ দুটো জিন প্রচ্ছন্ন অবস্থাতে থাকলে তবেই সেই রোগের প্রকাশ পায়। 2.24 সমসমস্ত অঙ্গ কোন ধরনের বিবর্তনকে নির্দেশ করে, তো সমসমস্ত অঙ্গ মনে রাখবে অপসারী বিবর্তনকে নির্দেশ করে, অন্যদিকে সমবৃত্তীয় অঙ্গ সেটা অভিসারী বিবর্তনকে নির্দেশ করে। 2.25 নিচে 4টি বিষয়ের মধ্যে 3টি একই বিষয়ের অন্তর্গত, সেটি বের করতে হবে খুঁজে। কৃষিক্ষেত্রে কীটনাশক ব্যবহার, টাইফয়েড, জল দূষণ, কলকারখানা থেকে উৎপন্ন তরল বজ্র, তো অবশ্যই এটা হয়ে যাবে জল দূষণের আন্ডারে। 2.26 স্থানীয় মানুষ ও বন দপ্তর যৌথভাবে জঙ্গল পুনরুদ্ধারের জন্য যে ব্যবস্থা দেখিয়ে দাও, যৌথভাবে যে জঙ্গল পুনরুদ্ধারের যে ব্যবস্থা অনুসরণ করে তার নাম লেখো, তো অবশ্যই এটা হচ্ছে স্থানীয় মানুষ এবং বন দপ্তর যৌথভাবে যেটা জঙ্গল পুনরুদ্ধারের যে ব্যবস্থা করে সেটাকে বলা হয় টিএফএম। নেক্সট বিভাগ গ তে আসি। বিভাগ গ তে দেখো বলছে যে 3.1 চোখে আলো পড়লে আমাদের চোখ মুদে যায়, এই স্নায়বিক পথটি একটি রেখাচিত্রের সাহায্যে দেখাও। তাহলে সিম্পল প্রশ্ন, তাহলে এটা কিভাবে দেখাবে না, প্রথমে বলতে হবে উদ্দীপক দিয়ে চোখের নিচে, উদ্দীপকের নিচে লিখলে কি যে আলো, তীর চিহ্ন দিলে লিখলে গ্রাহক, গ্রাহকের নিচে লিখলে চোখ, অর্থাৎ গ্রাহক চোখ আমাদের সেটা গ্রহণ করছে, তারপর তীর চিহ্ন দিলে লিখলে সংজ্ঞাবহ স্নায়ু দিয়ে, বা সংজ্ঞাবহ স্নায়ুর নিচে লিখতে পারো অবশ্যই সেটা অপটিক স্নায়ু, তারপর সেটা চলে যাবে স্নায়ুকেন্দ্র, স্নায়ুকেন্দ্র থেকে চলে আসবে তোমার কারক বা চোখের পেশি, সেই চোখের পেশিতে সেটা হচ্ছে কারকে, তাহলে সেইটাই দেখাতে হবে। 3.2 নিচের শব্দ দুটি ব্যাখ্যা করো। গ্যাংলিয়া এবং সাইন্যাপস, গ্যাংলিয়া কাকে বলে, গ্যাংলিয়ন হচ্ছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের বাইরে কিছু নিউরনের কোষ দিয়ে একত্রিত হয়ে যে স্ফীত অংশ গঠন করে সেটাকে বলে গ্যাংলিয়া। সাইন্যাপস হচ্ছে দুটি নিউরনের সংযোগস্থলকে বলা হয় সাইন্যাপস। 3.3 প্রশ্ন, উদ্ভিদের বীজ ও পর্বমধ্যের উপর জিব্রেলিন হরমোনের কি কি প্রভাব ফেলে তা ব্যাখ্যা করো। দেখো উদ্ভিদের বীজ কি করে না, বীজের অঙ্কুরোদ্গম ঘটায়, আর পর্বমধ্যের উপর জিব্রেলিন কি করে না, পর্বমধ্যের সংখ্যা বাড়ায় না দৈর্ঘ্য বাড়ায়, তার ফলে গাছটা ঝোপ আকৃতির হয় এবং যেটাকে বলা হয় বোল্টিং।
3.4 নিচের কাজগুলো কোন কোন হরমোন দ্বারা নিয়ন্ত্রিত হয় তার একটি তালিকা। দেখো বলেছে পিত্তগ্রন্থিকে প্রজেস্টেরন হরমোন কমানোর উদ্দীপনা জায়গায়, এটা হচ্ছে কোন হরমোন? LH, লিউটিনাইজিং হরমোন। দ্বিতীয় বলেছে প্রসবকালে জরায়ুর পেশি সংকোচন, এটা হবে অক্সিটোসিন। তারপর হচ্ছে লেডিক কোষ থেকে টেস্টোস্টেরন ক্ষরণে উদ্দীপনা যোগায়, এটা হবে ICSH, ইন্টারস্টিশিয়াল সেল স্টিমুলেটিং হরমোন। নেফ্রনে জলের পুনঃশোষণে সাহায্য করে, এটা হচ্ছে ADH। নেক্সট, অ্যামাইটোসিস কোষ বিভাজনের দুটি বৈশিষ্ট্য। তাহলে অ্যামাইটোসিস কোষ বিভাজনের বৈশিষ্ট্য 1 নাম্বার বলবে যে এখানে কোনো বেমতন্তু গঠিত হয় না, বা এখানে কোনো ক্রোমোজোম গঠিত হয় না। আর 2 নাম্বার লিখতে পারো যে এটি হচ্ছে সবথেকে সরলতম কোষ বিভাজন পদ্ধতি, যেখানে কোষটি সরাসরি বিভাজিত হয়ে যায়, তাকে বলা হয় প্রত্যক্ষ কোষ বিভাজন। ক্লিয়ার? নেক্সট, ইস্টের অজনজনন প্রক্রিয়াটি কিভাবে সম্পন্ন হয় ব্যাখ্যা করো। অবশ্যই এখানে তোমাকে কোরকোদ্গমটা দেখাতে হবে কিভাবে হয়। 3.7 নিম্নলিখিত বৈশিষ্ট্যের ভিত্তিতে মাইটোসিস কোষ বিভাজনের ক্যারিওকাইনেসিসের দশাগুলি শনাক্ত করো। দেখো ক্রোমোজোমগুলি কোষের বিষুব অঞ্চল বরাবর অবস্থান করে এবং নির্দিষ্ট সজ্জা, সেটা হচ্ছে অবশ্যই মেটাফেজ। বেমতন্তুর অবলুপ্তি, বেমতন্তু অবলুপ্ত হয়ে যায়, বিলুপ্ত হয়ে যায়, সেটা হচ্ছে টেলোফেজ। নিউক্লিয় পর্দা ও নিউক্লিওলাসের বিলুপ্তি, এটা হবে প্রোফেজ। অপত্য ক্রোমোজোমের কোষের বিপরীত মেরুতে গমন, এবং কি বলেছে গমন, এটা হবে অ্যানাফেজ। চলো নেক্সট, 3.8 প্রশ্ন, বংশগতি সম্পর্কিত। দেখো এখানে 3.8 প্রশ্নটা রয়েছে, বংশগতি সম্পর্কিত নিচের শব্দ দুটি ব্যাখ্যা করো। প্রকট বৈশিষ্ট্য, জিনোটাইপ। প্রকট বৈশিষ্ট্য কি না বলতে হবে দুটি বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন যদি জীবের মধ্যে সংকরায়ন ঘটানো হয়, তাহলে প্রথম অপত্যজনতে যে গুণটা প্রকাশিত হয় সেটাই হচ্ছে প্রকট বৈশিষ্ট্য। আর জিনোটাইপ কি না কোনো জীবের জিনের সংগঠন কি বলা হয় জিনোটাইপ, সেটা উদাহরণ দিয়ে দেখাতে পারো। 3.9 ভিন্ন ভিন্ন জিনোটাইপ একই ফিনোটাইপ উৎপন্ন করে। মটর গাছের দ্বিসংকর ফলাফলের একটি উদাহরণ দিয়ে সারণীর সাহায্যে বক্তব্যটি যথার্থতা প্রমাণ করো। তো এটা তোমাকে দেখাতে হবে, তুমি ফর এক্সাম্পল তুমি এখানে দ্বিসংকর জননে ওই মটর গাছেরই তুমি একটা সারণী করলে এবং সেখানে তুমি দিলে যে গোল এবং হলুদ বীজযুক্ত মটর গাছের সাথে কুঞ্চিত এবং সবুজ বীজযুক্ত মটর গাছ, এবং সেখানে তুমি দেখাবে যে তোমার যে ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, হ্যাঁ এরকম ধরো ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, সরি এখানে তো ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল বি স্মল বি, এই যে জীবটা এবং এই যে জীবটা তোমার বৈশিষ্ট্য যেটা দেখাবে একই রকমভাবে ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল বি একই তোমার বৈশিষ্ট্য প্রকাশ করবে। তাহলে সেখান থেকে আমরা বলতে পারছি যে তারা ভিন্ন জিনোটাইপটা আলাদা, জিনটা আলাদা, কিন্তু ফিনোটাইপ সেই একই, হলুদ গোল। নেক্সট, 3.10 বংশগতি সংক্রান্ত পরীক্ষায় উদাহরণ পরীক্ষা মেন্ডেলের সাফল্য লাভের দুটি কারণ। 1 নম্বর হচ্ছে তিনি প্রতিটি যে পরীক্ষা করেছিলেন সেগুলো নথিবদ্ধ করেছিলেন। আর 2 নম্বর যেটা সেটা হচ্ছে তোমার তিনি একই ক্রোমোজোমের উপর অবস্থিত জিনগুলো নিয়ে কাজ করেছিলেন। এছাড়া তুমি লিখতে পারো যে ওই মেন্ডেল মটর গাছ নির্বাচন করেছিলেন, এটাও একটা কিন্তু তার সাফল্য লাভের কারণ। 3.11 কারণ সেটা স্বপরাগযোগ উদ্ভিদ, তাই না? 3. বাঘ বিলুপ্ত হয়ে গেছে অথচ প্রচুর হরিণ আছে, এমন একটি জঙ্গলে অন্য অভয়ারণ্য থেকে কয়েকটি বাঘ ছাড়া হলো। বেঁচে থাকতে গিয়ে বাঘেদের যে সংগ্রামে লিপ্ত থাকতে হবে তা ভেবে লেখো। তো অবশ্যই এক্ষেত্রে তোমাকে অন্তঃপ্রজাতির সংগ্রাম লিখতে হবে, আন্তঃপ্রজাতির সংগ্রাম লিখতে হবে, এবং আরেকটা পরিবেশের সঙ্গে সংগ্রামটাও কিন্তু লিখতে হবে। 3. কারণ সেখানে পরিবেশের সাথেও তো তাকে স্ট্রাগল করতে হচ্ছে না জঙ্গলের মধ্যে। 3.12 এসো, লবণ সহনের জন্য সুন্দরী গাছে যে কোনো দুটি অভিযোজন। 1 নাম্বার হচ্ছে লিখতে পারো যে এদের লবণ গ্রন্থি দেখা যায়, আর 2 নাম্বার লিখতে পারো এরা বাকল মোচনের মাধ্যমে অতিরিক্ত লবণ দেহ থেকে বের করে দেয়। এছাড়া শ্বাসমূল নিউমাটোফোর এগুলো লিখতে পারো। 3.13 প্রাকৃতিক নির্বাচন বলতে কি বোঝো না, প্রকৃতি তাকেই নির্বাচিত করে যে উপযুক্ত হয়, যে প্রতিকূল পরিবেশে বেঁচে থাকতে পারে, যে প্রতিকূল পরিবেশে নিজেকে মানিয়ে নিতে পারে, অবশ্যই ডারউইনবাদ অনুযায়ী, সেটা কি একটু ব্যাখ্যা করতে হবে। 3.14 নিম্নলিখিত দূষকগুলো ক্ষতিকারক প্রভাব তালিকাভুক্ত করো। বলছে গ্রিন হাউস গ্যাস কি করে না বিশ্ব উষ্ণায়ন ঘটায়, কৃষিক্ষেত্রে ব্যবহৃত রাসায়নিক সার জল দূষণ ঘটায়, অভঙ্গুর রাসায়নিক কীটনাশক এটা হচ্ছে জীব বিবর্ধন ঘটায়। নেক্সট আরেকটা আছে প্যান, এটা হচ্ছে সেকেন্ডারি পলিউটেন্টস অর্থাৎ যেটাকে বলা হয় গৌণ বায়ু দূষক, তো সেটাই লিখতে হবে।
3.15 ইলিশ, মৌমাছি, পেঙ্গুইন, সর্পগন্ধা পাশের জীবগুলির বিপন্নতার কারণ কি কি হতে পারে তা নির্ধারণ করো। দেখো ইলিশ কেন বিপন্ন না, 1 নাম্বার হচ্ছে যে সেখানে প্রচুর জল দূষিত হচ্ছে, দূষিত জল, কলকারখানার বর্জ্য, নোংরা বর্জ্য, দূষিত বর্জ্যপদার্থ সেগুলো জলে জলাশয়ে মিশছে, তার ফলে ইলিশ মারা যাচ্ছে। পলিউশন যেটা আর কি, জল দূষণ যেটা আর কি। মৌমাছি কেন মারা যাচ্ছে না, মৌমাছি কারণ হচ্ছে প্রচুর পরিমাণে তোমার ইনসেকটিসাইড স্প্রে করা হচ্ছে, সেই ইনসেকটিসাইড স্প্রে করার ফলে মৌমাছি মারা যাচ্ছে। পেঙ্গুইন কেন মারা যাচ্ছে না, পেঙ্গুইন প্রচুর পরিমাণে তোমার বিশ্ব উষ্ণায়ন হচ্ছে, তার ফলে মেরুপ্রদেশে বরফ গলে যাচ্ছে, তার ফলে তাদের খাদ্যের অভাবে, তাদের বাসস্থানের অভাবে তারা মারা যাচ্ছে। সর্পগন্ধা কেন মারা যাচ্ছে না, অতি ব্যবহার হচ্ছে, সর্পগন্ধার মূলে যে উপক্ষার যেটা রেসারপিন পাওয়া যায়, যেটা উচ্চ রক্তচাপ চিকিৎসা ব্যবহার করা হয়, সেটা অতি ব্যবহারের ফলে সে মারা যাচ্ছে, তো সেটা বিপন্ন হয়ে যাচ্ছে। ক্লিয়ার। 3.16 একটি বিপন্ন সরীসৃপ প্রজাতির সংরক্ষণের জন্য ইনসিটু সংরক্ষণ ব্যবস্থাগুলি লেখো এবং পশ্চিমবঙ্গ অবস্থিত একটি সংরক্ষণ স্থানের নাম লেখো। তো বিপন্ন সরীসৃপ বলতে পারো কুমির, এবং সেটাকে ইনসিটু সংরক্ষণ ব্যবস্থা কি করতে হবে না, তার প্রজননের ব্যবস্থা করতে হবে। হ্যাঁ, আশেপাশের যে স্থানীয় লোকেদের ট্রেনিং দিয়ে অর্থাৎ প্রশিক্ষণের মাধ্যমে তাদের সংরক্ষণ করতে হবে, তাদের সুরক্ষিত নিরাপদ বাসস্থানের ব্যবস্থা করতে হবে, এগুলি লিখতে হবে। পশ্চিমবঙ্গ অবস্থিত এমন একটি সংরক্ষণ স্থান অবশ্যই সুন্দরবনের ভগবতপুর, সেটা তুমি লিখতে পারো। 3.17 প্রশ্ন এবং আজকের সেশনের শেষ প্রশ্ন, বন্যপ্রাণী আইন অনুসারে অভয়ারণ্যে যে যে কাজ নিষিদ্ধ তার যে কোনো 4টি। বন্যপ্রাণী আইন অনুসারে চোরা শিকার, তারপর হচ্ছে প্রাণী তোমার বিনা অনুমতিতে প্রবেশ না করা, হ্যাঁ এইগুলো আর কি তোমরা লিখতে পারো। তো অবশ্যই দেখা হচ্ছে পরের ক্লাসে। কেমন লাগলো ক্লাসটি অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। এবং বিভাগ ঘ নিয়ে আমি আলোচনা করছি না, কারণ এখানে অনেকটা লেন্থি হয়ে যাবে ক্লাসটা, এমনিতেই অনেকটা বড় হয়ে গেল আশা করছি। তো দেখা হচ্ছে পরের ক্লাসে, ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, নিজের খেয়াল রাখো, এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। তো টাটা, বাই বাই, দেখা হচ্ছে পরের ক্লাসে।